পড়ছিলাম, তো ওইখানে হচ্ছে আমরা যে টপিকসটা পড়ছি ওটা ইম্পর্টেন্ট টপিকস ছিল। আজকে যে টপিকসটা পড়বো সেটা আরো ইম্পর্টেন্ট, এবং এর আগে যে টপিকসটা পড়ছি ওটা হচ্ছে সহজ টপিক। ঠিক আছে, অর্থাৎ এই চ্যাপ্টারে দুইটা টপিকস আছে, একটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট টপিকসটা, ঠিক আছে, আর একটা হচ্ছে সরল দোলকের টপিকসটা। সরল দোলকের টপিকসটা অ্যাসেসমেন্ট টপিকসের চেয়েও বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে কোয়েশ্চেন বেশি আসে, কিন্তু এটা সহজ। কি বলছে বুঝা গেছে? তা আমাদের লাস্ট আরেকটা টপিক যেটা বাকি আছে সেটা হচ্ছে সরল দোলকের। সরল দোলক, তো এই সরল দোলকের টপিকসটা অ্যাসেসমেন্ট টপিকসের চেয়েও বেশি ইম্পর্টেন্ট এবং সহজ সহজ। ঠিক আছে, তো নাকি বার কথা তো না বলি, দেখো ইয়ার মনে একটা টপিকসের বাদ ছিল, তাই চারটা টাইপ নিয়ে কথা পড়েছিলেন যে, বুঝলেন? সেগুলো হচ্ছে চারটা টাইপ করেছিলেন, ওই প্রমাণ করতে হয় যে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা টাইপ বাকি ছিল, এটা আমরা পাঁচ নাম্বার টাইপটা বাকি ছিল, দেখে ফেলবো, সমস্যা নেই। আরেকটা টাইপ বাকি ছিল, এটা আমরা সিকিউতে দেখে ফেলবো। তো দেখো সরল দোলকের খেয়াল করতে হবে। হ্যাঁ, আর কোনো কথা বলিও না ভাইয়া। দেখো এটা একটা সরল দোলক, এটা একটা সরল দোলক, ওকে, একটা সরল দোলক। তো এই সরল দোলকটা পূর্ণ দোলন দিল একটা, এই পূর্ণ দোলনটা দিতে সরল দোলকের কত সময় লাগছে? আমরা ধরে নিচ্ছি টি সময় লাগছে। এই টিটাকে বলা হচ্ছে দোলনকাল। এই টিটাকে কি বলা হচ্ছে? দোলনকাল বা পর্যায়কাল, তাই তো? এই টিটাকে বলা হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, আজকের এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এই দোলনকাল টি এর সাথে এই সরল দোলকের যে সুতার যে দৈর্ঘ্য, ঠিক আছে, সুতার যে দৈর্ঘ্য সেটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, সুতার দৈর্ঘ্যের সাথে, এটাকে কার্যকরী দৈর্ঘ্য বলে, কার্যকরী দৈর্ঘ্যের সাথে সরল দোলকের সম্পর্কটা কি? সমানুপাতিক। তো এই এলটার পরিচয় কি বলছি? এল এর পরিচয় বলছি আমরা ইফেক্টিভ লেন্থ। এই এল এর পরিচয় হচ্ছে ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থের বাংলা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। ইফেক্টিভ লেন্থের বাংলা কি বলছি আমরা? কার্যকরী দৈর্ঘ্য। এবং এই কার্যকরী দৈর্ঘ্যটা কিভাবে পাওয়া যায়? দেখো এই এলটা পাওয়া যায় হচ্ছে স্মল এল এবং আর যোগ করলে। এখানে স্মল এলটা কি? স্মল এলটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। স্মল এলটা হচ্ছে এই যে সুতা, এই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, আর এই যে বব, এই ববটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। এই যে সুতা, এই সুতার দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, আর এই যে বব, এই ববটার ব্যাসার্ধ হচ্ছে কত? স্মল আর। এই দুইটাকে যোগ করলে কি পাওয়া যায়? ক্যাপিটাল এল বা কার্যকরী দৈর্ঘ্য পাওয়া যায়। ঠিক আছে, এবং কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক হচ্ছে আমাদের টি, দোলনকাল টি। মানে কার্যকরী দৈর্ঘ্য যত বাড়বে দোলনকাল তত বাড়বে, বুঝছি? তারপরে কার্যকরী দৈর্ঘ্য যত কমবে দোলনকাল তত কমবে। তারপরে এই টি এর সাথে অভিকর্ষজ ত্বরণের, মানে এই সরল দোলকটা যে জায়গায় আছে ওই জায়গার অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের কি হবে? সমানুপাতিক হবে। অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে কিনা? অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এই দুটো সূত্রকে একসাথে করে আমরা লিখতে পারি এইভাবে, যে টি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত? রুট ওভার এল বাই জি। টি ইজ প্রপোর্শনাল টু কত লিখতে পারি আমরা? রুট ওভার এল বাই জি লিখতে পারি। ঠিক আছে, টি ইজ প্রপোর্শনাল টু কত লিখতে পারি আমরা? রুট ওভার এল বাই জি লিখতে পারি। তারপরে এই সমানুপাতিক চিহ্নটা তুলে, এই সমানুপাতিক চিহ্নটা তুলে দেখো তোমরা এই যে ফোকাসটা নষ্ট করে ফেলো। মানে তোমাদেরকে বলে যে আমি পড়ার সময় একদম ফুল ফোকাস এদিকে থাকে, একজন এদিকে এদিকে থাকাচ্ছ, এদিকে এদিকে দেখো, খেয়াল করো। তাহলে যেটা বলতেছি টি, এই যে আমাদের টি ইজ প্রপোর্শনাল টু কত বললাম? রুট ওভার এল বাই জি। এই সমানুপাতিক চিহ্নটা তুলে ফেললে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, টি সমান সমান হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। অর্থাৎ আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলে সমান চিহ্ন ইউজ করছি, ওই জন্য আমরা একটা কি ইউজ করতে হবে? ধ্রুবক ইউজ করতে হবে। ওই ধ্রুবকটা আমরা কত লিখছি এখানে? 2 পাই। ধ্রুবকটা হচ্ছে কত? 2 পাই, হচ্ছে কিনা? তাহলে t = 2 পাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে সূত্র সরল দোলকের দোলনকাল বের করার। ঠিক আছে, t = 2 পাই রুট ওভার এল বাই জি, যেখানে l এর পরিচয় হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, এবং এই এটা কিভাবে পাওয়া যায়? স্মল l যোগ r, মানে সুতার দৈর্ঘ্য যোগ ববের ব্যাসার্ধ যোগ করলে ক্যাপিটাল Lটা পাওয়া যায়। ক্লিয়ার? এই জিনিসটা আমরা বলছি। তো এই একটা সূত্র থেকে অনেক ধরনের ম্যাথ আসে, এবার আমরা হচ্ছে সেটা দেখব। জাস্ট এই একটা ফর্মুলা থেকে অনেক ধরনের ম্যাথ আসে, এবং বলতে পারো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জাস্ট এই একটা সূত্র। ব্যাপারটা বুঝে গেছে? t = 2 পাই রুট ওভার এল বাই জি। ইনফ্যাক্ট এর আগে আমরা যত টপিকস পড়ছি ওগুলো ইম্পর্টেন্ট, তার হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এবং এটা সহজ। ব্যাপারটা বুঝে গেছে? আমরা এই সূত্রটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো আজকে। t = 2 পাই রুট ওভার এল বাই জি, সরলদৈর্ঘ্যের দোলনকাল t = 2 পাই রুট ওভার এল বাই জি। ওকে, তো আমি এবার এই জিনিসগুলো মুছে দিচ্ছি, এই জিনিসগুলো বোঝা বলে আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর আজকে আমরা এই t = 2 পাই রুট ওভার এল বাই জি এইটা নিয়ে হচ্ছে অঙ্কগুলো করব বা ম্যাথগুলো করব। ঠিক আছে,
ম্যাথগুলো দেখবো, ঠিক আছে? টাইপ বাই টাইপ হচ্ছে আমরা ম্যাথগুলো দেখবো। তো আমাদের ফার্স্ট টাইপের অঙ্ক হচ্ছে টাইপ 1। টাইপ 1 এ হচ্ছে আমরা রাখবো হচ্ছে যেখানে আমাদের জি সেম হবে, জি সেম থাকবে, এল ভিন্ন হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপের অঙ্ক। জিটা সেম থাকবে মানে জায়গা সেম থাকবে, জায়গা কি থাকবে? সেম থাকবে। আমি একই জায়গার মধ্যে আমরা দুইটা সরল দোলক নিছি। কয়টা সরল দোলক নিছি? দুইটা সরল দোলক নিছি। একই জায়গার মধ্যে দুইটা সরল দোলক নিছি, ঠিক আছে? এই সরল দোলকটার কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে L1 আর এই সরল দোলকটার কার্যকরী দৈর্ঘ্য কত? L2। এই সরল দোলকটার কার্যকরী দৈর্ঘ্য L2। যেহেতু G সেম, তার মানে যেহেতু জায়গা সেম, ঠিক আছে? মানে এটা হচ্ছে সেম প্লেস, একই জায়গা। তাহলে একই জায়গা যেহেতু G কি হবে? সেম হবে। G সেম কিনা? একই জায়গা যেহেতু G সেম হবে, তাহলে সরল দোলকের দোলনকাল কি ডিফারেন্ট হবে নাকি সেম হবে? आंसर হচ্ছে ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে? কারণ এদের কার্যকরী দৈর্ঘ্য ডিফারেন্ট। সরল দোলনকাল কিসের উপর নির্ভর করে? L এর উপরে আর G এর উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপরে নির্ভর করে না। তো যেহেতু এখানে G সেম কিন্তু L ভিন্ন, তার মানে দোলনকালও কি হবে? ভিন্ন হবে। তাহলে এটা দোলনকাল আমরা করতেছি T1 আর এটা দোলনকাল কত? T2। তো আমাকে এই T1 এর মান ফর एग्जांपल দিয়ে দিল হচ্ছে কত? 2 সেকেন্ড। আমাকে দোলনকাল T1 এর মানটা দিয়ে দিল 2 সেকেন্ড, T2 টা বের করতে বলছে। কি বুঝতে গেছে? এই T2 টা বের করতে বলছে, বুঝছি? এবং L2 এর পরিচয় আমাদেরকে বলছে, দেখো L2 এর পরিচয় আমাদেরকে কি বলছে? যে দোলন আমাদেরকে বলছে যে কার্যকরী দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ানো হলো, x% বাড়ানো হলো বা কমানো হলো, ঠিক আছে? x% বাড়ানো হলো বা কমানো হলো। তো আমাদেরকে যদি বলে দেখো এই L2 এর পরিচয়, মানে L2 এর পরিচয় আমাদেরকে কি বলছে? কার্যকরী দৈর্ঘ্য x% বাড়ানো হলো বা কমানো হলো, ঠিক আছে? এত পার্সেন্ট বৃদ্ধি করানো হয়েছে বা এত পার্সেন্ট কমানো হয়েছে। তো আমাকে যদি বলে x% এর জায়গায় ধরো 5% বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমার L2 টা কত হবে? L2 টা হবে, দেখো যদি বলে 5% বৃদ্ধি করা হয়েছে, ফর एग्जांपल x এর জায়গায় আমি 5 লিখলাম, তাহলে L2 টা কত হবে? L1 যোগ L1 এর 5% মানে কত? 5/100। যদি বলে আমার 5% কমানো হয়েছে, তাহলে L2 কত হবে? L1 মাইনাস L1 এর 5/100, ঠিক আছে? এই জিনিসটা আমরা বুঝছি কিনা? ওকে ফাইন। তাহলে এরপর আমরা এই T2 টা যেহেতু বের করতে হবে, আমরা T2 টাকে কোথায় রাখবো? উপরে রাখবো, আর যেটা দেওয়া আছে সেটাকে নিচে রাখবো। তাহলে T2/T1, T2 কত? 2 পাই রুট ওভার L2/G, T1 কত? 2 পাই রুট ওভার L1/G, তাই তো? ঠিক আছে না? T2 কত লিখছি? 2 পাই রুট ওভার L2/G, আর T1 কত? 2 পাই রুট ওভার L1/G, ঠিক আছে কিনা? তাহলে এখান থেকে 2 পাই কাটাকাটি যাচ্ছে। তো ফাইনালি আমরা T2 পাচ্ছি, দেখো এই T1 টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তো ওই পাশে পাঠানোর আগে এদিকে ক্যালকুলেশনটা করে ফেলি, যে এখানে উপরে হচ্ছে কত? রুট ওভার L2 ডিভাইড বাই রুট ওভার কত? G, কিন্তু উপরে রুট ওভার G চলে যাবে আর নিচে কত? রুট ওভার L1। তাহলে রুট ওভার G কাটাকাটি, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে কত? দেখো T2/T1 আমরা ফাইনালি কত পাচ্ছি? উপরে পাচ্ছি হচ্ছে রুট ওভার L2, নিচে পাচ্ছি কত? রুট ওভার L1, ঠিক আছে? T2/T1 আমি এখানে আরেকবার একটু লিখি, তাহলে আমরা যেটা পেলাম যে T2/T1 হচ্ছে কত? T2/T1 হচ্ছে রুট ওভার L2 বাই কত? রুট ওভার L1, ঠিক আছে? এবার L2 এর জায়গায় আমি এই ভ্যালুটা বসাই দিব, ঠিক আছে কিনা? আর L1 এর মানটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, L1 এর মান প্রশ্নে দেওয়া থাকবে। কি বলছি বুঝা গেছে? L1 এর মান প্রশ্নে দেওয়া থাকবে, বসাই দিব। L2 এর মানটা বের করে ফেলবো, L2 এর মানটা বের করে এখানে বসাবো। T1 এর মানটা প্রশ্নে দেওয়া আছে কত সেকেন্ড? ধরো 2 সেকেন্ড, ঠিক ওদিকে পাঠিয়ে দিব। তাহলে T2 আমার বের হয়ে যাবে যে রুট ওভার L2 ডিভাইড বাই কত? রুট ওভার L1 ইনটু T1। বুঝছি কিনা? এভাবে হচ্ছে আমরা দোলনকালটা বের করব। তোমরা কি টাইপটা বুঝছো? যে আমাকে বলবে কার্যকরী দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ানো হলো বা এত পার্সেন্ট কমানো হলো, তো নতুন L2 যেটা সেটা বের করব, যেভাবে বলছে সেভাবে বের করব। বের করে জাস্ট এখানে বসাই দিব, L2 জায়গায় L2, L1 এর জায়গায় L1, T1 এর জায়গায় T1, T2 টা বের হয়ে যাবে। বুঝছে? সরাসরি আমরা স্যার এটা লিখি T1/T, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো একটু এখানে এক লাইন এগুলো বাড়তে লিখতে তো সমস্যা নেই। এখান থেকে করো, এখান থেকে করলে ভালো আর কি। এখান থেকে করো, বুঝে গেছে? এরকম শুধু তুমি কয়টা মুখস্থ রাখবা, ক্লিয়ার? বুঝছে? ওকে, আচ্ছা। এরপরে দেখো যদি আমাদেরকে বলে এত পার্সেন্ট বাড়ানো হলো বা কমানো হলো, এটার জায়গায় যদি বলে যে কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে? কার্যকরী দৈর্ঘ্য 200% উন্নীত করা হলো, ঠিক আছে? 200% কি করা হলো? উন্নীত করা হলো।
তখন কিন্তু আমরা এরকম যোগ করব না, তখন আমরা কিন্তু এরকম যোগ করব না। অর্থাৎ আমাকে যদি বলে যে কার্যকরী দৈর্ঘ্য, ধরো এরকম বলা হয়েছে কার্যকরী দৈর্ঘ্য 200% এ উন্নীত করা হলো, বা আমাদেরকে বললো কার্যকরী দৈর্ঘ্য 200% করা হয়েছে, ঠিক আছে, বা 200% করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে এটা বলে নাই, সরাসরি 200 ঠিক আছে। তাহলে আমরা লিখবো হচ্ছে L2 হচ্ছে L1 এর কত 200%, মানে এখন আর যোগ করবো না, ঠিক আছে। 200 বা 100 হবে আর কি, এখানে মানে দ্বিগুণ হয়ে যাবে আর কি, বুঝছি কিনা, মানে এটা কত হয়ে যাবে 2L1 হয়ে যাবে, L2 কত 2L1 হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমাদেরকে যদি বলে 5 গুণ বৃদ্ধি, তোমরা কি বুঝতেছো, যদি বলে যে 5 গুণ বৃদ্ধি করা হয়েছে, কত গুণ, কার্যকরী দৈর্ঘ্য 5 গুণ বৃদ্ধি করা হয়েছে, একটু খেয়াল করি, বৃদ্ধি করা হয়েছে, তার মানে আমরা L2 কত লিখবো, L1 যোগ L2 এর 5 গুণ, বা আমরা লিখতে পারবো এখানে L1 যোগ কত লিখতে পারবো 5L1, বুঝছি কিনা, 5 গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে L2 কত, L1 যোগ 5L1, 5 গুণ কমানো হয়েছে, হ্রাস করা হয়েছে, মাইনাস করব। আর যদি বলে 5 গুণ করা হয়েছে, 5 গুণ বৃদ্ধি করা হয়েছে, না হলে যদি বলে 5 গুণ করা হয়েছে, কার্যকরী দৈর্ঘ্য কি করা হলো 5 গুণ করা হয়েছে, তখন L2 কত হবে, ডাইরেক্ট 5L1, বুঝছি, এই জিনিসগুলো মাথায় থাকবে, বুঝছি তো না। ওকে, এটা গেল আমাদের টাইপ 1। এবার আমরা চলে যাই টাইপ 2 তে। দেখো টাইপ 1 তো সহজই ছিল, এবং এবার আমরা টাইপ 2 তে চলে যাই, বাকিগুলোও সহজ, জাস্ট একটু খেয়াল করো। এবার আমরা টাইপ 2 তে চলে যাই। তো এখানে টাইপ 2 এর যে ম্যাথগুলো, আমরা দেখব। সো টাইপ 2 এ হচ্ছে এবার দেখো L সেম রাখবো, আমরা L টাকে কি রাখবো, সেম রাখবো, G টা ভিন্ন হবে। একটু আগে আমরা যেটা দেখছি সেখানে হচ্ছে G ভিন্ন ছিল, L সেম ছিল, এবার হচ্ছে G ভিন্ন হবে, ঠিক আছে। তো G ভিন্ন এটা দুই ভাবে হতে পারে, এটা কয় ভাবে হতে পারে, দুই ভাবে হতে পারে। একভাবে হচ্ছে আমরা পৃথিবীতে থাকবো, আর একটা অন্য গ্রহে চলে যাব, বা মঙ্গল বা চাঁদ অন্য একটা গ্রহের সাথে তুলনা করব, মানে পৃথিবীর সাথে অন্য একটা গ্রহের তুলনা করব। তো পৃথিবীর জি এবং মঙ্গল গ্রহ বা চাঁদের জি অবশ্যই ডিফারেন্ট, ঠিক আছে কিনা, জি ভিন্ন, এটা দুই ভাবে হতে পারে, একভাবে। আরেকভাবে হচ্ছে পৃথিবীতে থাকবো, পৃথিবীতেই হচ্ছে একটা পাহাড়ের, দেখো একটা পাহাড়ের নিচে আমরা জি একরকম দেখবো, একটা পাহাড়ের উঁচুতেও জি কি দেখবো আরেক রকম দেখবো, ঠিক আছে কিনা। তারপরে মাটির গভীরে জি আরেক রকম দেখবো, ব্যাপারটা বোঝা গেছে। অর্থাৎ পৃথিবীতে থাকবো, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম হইতে পারে, মাটির h মিটার উচ্চতা, অর্থাৎ কোনো একটা পাহাড়ের উচ্চতায় জি একরকম হবে, h মিটার গভীরে একরকম জি হবে, আর ভূপৃষ্ঠে জি একরকম হবে। তাহলে দেখো টাইপ 2 এর ম্যাথের মধ্যে আমাদের দুইটা টাইপের ম্যাথ আসছে, একটা হচ্ছে পৃথিবীর সাথে অন্য গ্রহের তুলনা করবে, আর একটা হচ্ছে পৃথিবীরই বিভিন্ন পজিশনে তুলনা করবে, বুঝছি কিনা। তো আমরা প্রথমে পৃথিবীর সাথে অন্য গ্রহের তুলনা দেখবো, তারপরে হচ্ছে আমরা এটাতে আসবো, ওকে। তো দেখো এটা হচ্ছে আমার পৃথিবী, এটা হচ্ছে আর্থ, আর এটা হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ, এটা আমাদের কি মঙ্গল গ্রহ। তো মঙ্গল গ্রহকে আমি লিখতেছি, এটাকে এম ধারা লিখবো মার্স, ঠিক আছে, এম ধারা লিখতেছি। তো দেখো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কত, জিই, আর মঙ্গলের অভিকর্ষজ ত্বরণ কত, জিএম লিখছি। তাহলে পৃথিবীতে আমি একটা সরল দোলক নিয়ে পরীক্ষা করতেছি, ওই সেম সরল দোলক, ওই একই সরল দোলক নিয়ে আমি মঙ্গল গ্রহে পরীক্ষা করতেছি, কোনো ডিফারেন্ট সরল দোলক না কিন্তু। অর্থাৎ এখানে এটার L যত, ওর L তত, তাহলে দুই জায়গার দোলনকাল কি সেম আসবে, আনসার হচ্ছে না। তাহলে এই জায়গার দোলনকাল আমি ধরে নিচ্ছি TE, আর এই জায়গার দোলনকাল কত, TM। তো আমাকে প্রশ্নে TE টা দেওয়া থাকবে, প্রশ্নে TE টা দেওয়া থাকবে, TM টা বের করতে বলবে। কি বুঝতে বোঝা গেছে, TM টা আমাদেরকে বের করতে বলবে। কিভাবে বের করব, ভেরি সিম্পল, TE মানে কি 2 পাই √L/GE, আর TM মানে কি 2 পাই √L/GM, তাই তো। TM মানে এটা। তো এবার আমরা TM যেহেতু বের করতে বলছে, TM কে কোথায় রাখবো, উপরে রাখবো, TM কে উপরে রাখবো, নিচে কাকে রাখবো, TE কে রাখবো। তাহলে দেখো এই 2 পাই কাটাকাটি যাবে না, উপরে যেহেতু TM, তাহলে আমাদের উপরে থাকতেছে কি, দেখো উপরে থাকতেছে √L/GM, এবং আমি এটা উল্টে দিচ্ছি, উপরে এখানে চলে যাবে √GE/√L। এটা কি তোমরা বুঝছো কিনা, ডাইরেক্ট থাকতে উল্টে দিচ্ছি আর কি। তাহলে এখানে √L কাটাকাটি যাচ্ছে, উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে √GE/√GM, কি TM/TE। এতটুকু আসার পরে দেখো GE এর জি বের করার একটা সূত্র আমরা জানি,
তোমরা 9 এ পড়ছো কিনা আমি জানি না, আমি একটু বলে দিচ্ছি। ধরো এটা একটা গ্রহ, এই গ্রহের রেডিয়াস হচ্ছে কত r, তাহলে এই গ্রহের অভিকর্ষীয় ত্বরণ বের করার সূত্র হচ্ছে gf/r²। এটা হচ্ছে কোন গ্রহের অভিকর্ষীয় ত্বরণ বের করার সূত্র ভূপৃষ্ঠে। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। দেখো ge এর জায়গায় আমরা লিখতেছি হচ্ছে কত, √gm/r², ঠিক আছে, √g * m / r/e²। r/e দ্বারা বোঝাচ্ছি পৃথিবীর রেডিয়াস, পৃথিবীর রেডিয়াসকে কি দ্বারা লিখছি, r/e দ্বারা, এবং মঙ্গলের রেডিয়াসকে আমরা r/m দ্বারা লিখতেছি, বুঝছি? তাহলে √gm/ কত লিখতে পারে, r² এবং এখানেও আমরা লিখতে পারি √gm/ কত হবে, rm², ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি এবার এখানে এটা ক্যালকুলেশন করলে, না বুঝলে বলবা, সবাইকে বলতেছি, ছোটখাটো বিষয় না বুঝলে অবশ্যই বলবা। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে √gm, ঠিক আছে। এই m এর জায়গায় দেখো আমি লিখতেছি পৃথিবীর ভর, আর এটার জায়গায় আমি লিখতেছি পৃথিবীর এই মঙ্গলের ভর, ঠিক আছে কিনা। gme লিখছি, আমি দ্বারা কি বোঝাচ্ছি, পৃথিবীর ভর বুঝাইছি, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবীর ভর, আর নিচে কত আছে দেখো, r² আর রুট কাটা যাবে, r² আর রুট কাটা গেলে নিচে কত থাকবে, শুধু r থাকবে। তারপর আমরা গুণ দিচ্ছি, গুণ দিয়ে rm² না, স্কয়ার রুট কাটা গেলে উপরে শুধু কত, rm থাকবে, এবং নিচে থাকবে হচ্ছে কত, √g ইনটু হচ্ছে mm। mm দ্বারা কি বোঝাচ্ছি, মঙ্গলের ভর বোঝাচ্ছি, mm দ্বারা আমরা মঙ্গলের ভর বোঝাচ্ছি। তো আমি একটু লিখি এখানে, মঙ্গলের ভর হচ্ছে mm, এবং পৃথিবীর ভর হচ্ছে আমাদের me দ্বারা লিখছি, e ফর r। এতটুকু পর্যন্ত সবাই বুঝছি কিনা? ওকে। তারপর দেখো এই √g আমরা কাটাকাটি করতে পারি, ঠিক আছে। তাহলে ফাইনালি এখানে কি থাকতেছে, আমি এটা মুছে দিচ্ছি, এই √gটা কাটাকাটি করলাম, তাহলে এখানে √me আছে, এই √g টাও কাটাকাটি করলাম, এখানে কি আছে, √mm আছে। এতটুকু বুঝছি কাটাকাটি করার পরে, ওকে ফাইন। এবার প্রশ্নে একটা ডাটা দেওয়া থাকবে, প্রশ্নে একটা ডাটা দেওয়া থাকবে, কিসের ডাটা দেখো, আমাদেরকে বলে দিবে, এতটুকু সবাই বুঝছি তো না। প্রশ্নে একটা ডাটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে মঙ্গলের ভর, মঙ্গলের ভর পৃথিবীর ভরের এত গুণ, পৃথিবীর ভরের কত গুণ, এত গুণ, পৃথিবীর ভরের এত গুণ, ঠিক আছে। তারপরে মঙ্গলের ব্যাসার্ধ, মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের, পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, বুঝছি। তো এখানে ডাটা দেওয়া থাকবে। তো ফর এক্সাম্পল আমি একটা ডাটা নিচ্ছি, এখানে বলবো আমাদের বললো হচ্ছে 18 গুণ, ভর 18 গুণ, আর ব্যাসার্ধ বললো হচ্ছে কত গুণ, 6 গুণ। এগুলো আমি গুগল নাম্বার নিজের মতো করে দিচ্ছি বোঝানোর জন্য, বুঝছি কিনা। ওকে, তাহলে আমাকে বলছে মঙ্গলের ভর পৃথিবীর ভরের কত গুণ, 18 গুণ। তার মানে আমাকে বলে দিচ্ছে যে mm মঙ্গলের ভর যেটা, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে পৃথিবীর ভরের 18 গুণ। তার মানে এটা বলতেছে 18 ইনটু m ইজ ইকুয়াল টু হচ্ছে কত, mm। তারপরে মঙ্গলের ব্যাসার্ধ rm ইজ ইকুয়াল টু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ, 6 গুণ। অর্থাৎ এই ডাটাটা আমাকে প্রশ্নে দেওয়া থাকবে। ওকে, এবার আমি এখানে রিপ্লেস করে দিব, যে দেখো আমরা লিখবো mm এর জায়গায় কত লিখবো, 18 m লিখবো। এই যে mm এর জায়গায় কত লিখবো, 18 m। তাহলে আমি এটা মুছে দিয়ে এখানে কত লিখতেছি, 18, তারপরে কত m, ঠিক আছে। তো আমি আলাদা করে লিখতেছি √m, বুঝছি। m এর জায়গায় কত লিখছি, 18 m, তো 18 কে m কে আলাদা করে ফেলছি আর কি রুট থেকে। কোনো সমস্যা আছে? দুটোটাই তো রুটের ভিতরে ছিল, ঠিক আছে কিনা। আচ্ছা, তারপরে এখানে দেখো rm ইকুয়াল টু কত, ra * 6। তো rm এর জায়গায় আমরা লিখবো হচ্ছে কত, re ইনটু হচ্ছে কত, 6। তাহলে দেখো এই re কাটাকাটি যাচ্ছে, এই me কাটাকাটি যাচ্ছে, তাহলে ফাইনালি আমাদের আর কি থাকতেছে, 6/√18। এইটার ভ্যালুটা একটু বের করে আমাকে বলো, একসাথে বলো, দাঁড়াও। তাহলে এই যে দেখো আমরা আমরা পাইছি tm/t, tm/t ইকুয়াল টু হচ্ছে কত, 6/√18। বলছিলাম যে t এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে। তো ফর এক্সাম্পল এই t এর মানটা প্রশ্নে দেওয়া আছে কত সেকেন্ড, 2 সেকেন্ড। কত দেওয়া আছে, t এর মানটা প্রশ্নে দেওয়া আছে কত, 2 সেকেন্ড। তাহলে tm টা বের করে ফেলো তোমরা, কত আসে, 2.82। tm টা আসে হচ্ছে দেখো এই যে 6 হচ্ছে √18 ইনটু হচ্ছে কত, 2। যেহেতু t এর মান হচ্ছে কত বলছি আমরা, 2 বলছি, 2 বলতে কত আসে, এটা 12/√18 কত আসে, স্যার কতটা গুণ আছে, 6/√18 আর ওটা স্যার 2.82 হবে, 2 কত আসে, 2.82। তাহলে 2.82 সেকেন্ড। তাহলে মঙ্গলের ধ্রুবকটা কত, 2.82 সেকেন্ড, বুঝছি। এই বুঝছো কোন সমস্যা, 2.82 সেকেন্ড, বুঝছি। এই টাইপ 2 এর ম্যাথটা বুঝছি কিনা, বাস। এবার বুঝলে, এবার আমরা এই যে অন্য গ্রহের সাথে তুলনা করার বিষয়টা বুঝছি। এবার আমরা চলে যাব পৃথিবীর মধ্যে
সো আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে কত টাইপ 3 তে। তো দেখো টাইপ 3 টা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সবগুলো টাইপের মধ্যে টাইপ 3 টা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো দেখো টাইপ 3 তে আমরা চলে যাই এবার। টাইপ 3 টা বোঝার জন্য টাইপ 3 তে দেখো আমরা কি দেখতে যাচ্ছি একটু খেয়াল করো। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বলতেছি যে এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো এই পৃথিবীর রেডিয়াস হচ্ছে কত r। এই পৃথিবীর রেডিয়াস কত? এই পৃথিবীর রেডিয়াস হচ্ছে r। তো এই জায়গায় মানে ভূপৃষ্ঠে g যেটা অভিকর্ষজ ত্বরণ, এটাকে আমরা লিখতেছি কত? g1। আর ভূপৃষ্ঠ থেকে h মিটার উচ্চতার একটা পাহাড়, এটা একটা পাহাড়, এই পাহাড়ের উচ্চতা কত? h মিটার। তো এই উপরে পাহাড়ের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? আনসার হচ্ছে ডিফারেন্ট হবে। তো এটাকে আমরা লিখতেছি g2। আর ভূপৃষ্ঠ থেকে h মিটার গভীরতায়, h মিটার গভীরতায় এই জায়গায় জিটাকে আমরা লিখতেছি g3। ঠিক আছে, এই তিনটা জি কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? আনসার হচ্ছে ডিফারেন্ট হবে। আনসার হচ্ছে কি হবে? ডিফারেন্ট হবে। h মিটার উচ্চতায়, h মিটার গভীরতায়, আর এটা হচ্ছে ভূপৃষ্ঠে জি কি হবে? ডিফারেন্ট হবে। তো ভূপৃষ্ঠে জিটাকে g1 নাম দিছি, এটাকে g2 নাম দিছি, এটাকে g3 নাম দিছি। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা t সূত্র কি জানি রাজু? t সূত্র কি জানি? n/g। তাহলে t যেহেতু g এর উপর ডিপেন্ড করতেছে, g যেহেতু এখানে ডিফারেন্ট, তাহলে এই তিনটা জায়গায় একটা সরল দোলক নিয়ে পরীক্ষা করলে দোলনকাল ডিফারেন্ট আসবে কি না? তাহলে এখানে দোলনকাল আসবে কত? t1। এখানে এটাকে নাম দিচ্ছি কত? t1। এখানে দোলনকাল যেটা আসবে সেটাকে নাম দিচ্ছি t2। আর এখানে দোলনকাল যেটা আসবে সেটাকে নাম দিচ্ছি হচ্ছে আমরা t3। g যেহেতু ডিফারেন্ট, দোলনকালগুলো কি আসবে? একই সরল দোলক নিয়ে পরীক্ষা করলে দোলনকাল কি আসবে? ডেফিনেটলি ডিফারেন্ট আসবে। তো এবার আমি এই দোলনকালগুলো বের করার জন্য আগে এই g1, g2, g3 কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে আগে আমাদেরকে জানতে হবে, বুঝছি কিনা? সেটা হচ্ছে আগে আমাদের জানতে হবে। দোলনকাল যেখানে বেশি, অভিকর্ষজ ত্বরণ যেখানে বেশি, দোলনকাল সেখানে বেশি হবে নাকি কম হবে? কম হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে কিনা? এই যে দেখো g হচ্ছে নিচে, t হচ্ছে উপরে, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যেখানে g এর মান বেশি সেখানে দোলনকাল কম হবে, ঠিক আছে? আচ্ছা, তো স্টেপ বাই স্টেপ একটু খেয়াল করিও, অনেক পড়া আছে এখানে, অনেক কিছু বলার আছে, আমি স্টেপ বাই স্টেপ বলবো, মনোযোগ দিয়ে খেয়াল করবো। তো দেখো আমরা প্রথম হচ্ছে ভূপৃষ্ঠের এই জায়গায় জি বের করার সূত্রটা দেখি, g1। তো এটার সূত্রটা আমরা একটু আগে দেখছি, যে এটা রেডিয়াস যেহেতু কত, এটা রেডিয়াস যেহেতু r, তাহলে জি বের করার সূত্রটা হচ্ছে কত? g m/r²। mটা হচ্ছে কি এই পুরো পৃথিবীর ভর, এবার আমরা h মিটার যদি উপরে উঠি, আমরা যদি কোথায় উঠি? আমরা যদি h মিটার উপরে উঠি, তাহলে এই জায়গায় g বের করার সূত্র কি হবে? g m/r+h²। দেখো কনসেপ্টটা খুবই ইজি। এই জায়গায় g বের করছি, ওই জন্য কেন্দ্র থেকে এই জায়গার দূরত্ব কত ওইটা নিছি আমরা, রাইট? সেম ভাবে এই জায়গায় g বের করতেছি, কেন্দ্র থেকে এই জায়গার দূরত্ব কত? r+h, ওই জন্য r+h² লিখছি। বুঝছি কিনা? সেম ভাবে তো যদি আমি h মিটার গভীরতায় নামতে চাই, এই যে নিচের দিকে নামতেছি, এবার নিচের দিকে কতটুকু নামছি? h মিটার নামছি, বুঝছি কিনা? তাহলে এই জায়গার g, g3 টা বের করতে চাচ্ছি, তাহলে সেটাও কত লিখবো? g m/h। এই দূরত্বটা কত? পুরোটা হচ্ছে r, এতটুকু হচ্ছে h। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা এই r-h। এটা কি সবাই বুঝছে কিনা? এই দূরত্বটা হচ্ছে r-h, এটা কি তোমরা বুঝছো? ওকে, তাহলে আমরা এখানে কত লেখা উচিত? r-h² লেখা উচিত এই সূত্র অনুযায়ী। এখানে যেরকম কেন্দ্র থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে r, ওই জন্য r² লিখছি। এখানে যেরকম কেন্দ্র থেকে এই জায়গার দূরত্ব r+h, ওই জন্য r+h² লিখছি। তাহলে এখানেও কেন্দ্র থেকে এই জায়গার দূরত্ব কত? r-h। তাহলে আমাকে এখানে r-h² লিখতে হবে। এটা কি বুঝছি কিনা? আনসার হচ্ছে এভাবে লেখা যাবে না। আনসার হচ্ছে এইটাতে এভাবে লেখা যাবে না। কেন লেখা যাবে না সেটা বলতেছি, আগে বলো এটা বুঝছি কিনা। ঠিক আছে, কেন্দ্র থেকে এটা দূরত্ব কত? r-h না? তাহলে এখানে যেরকম কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করে দূরত্বগুলো স্কয়ার বসাইছি, তো এখানেও তো সেম ভাবে কেন্দ্র থেকে এটা দূরত্ব কত? r-h। তাহলে আমি r-h² লিখছি একই সূত্র, একই নিয়ম অনুযায়ী। কিন্তু এটা এভাবে লেখা যাবে না, এটা এইভাবে লেখা যাবে। কখন লেখা যাবে? দেখো এই r দূরত্ব যেটা আমি বসাইছি, এই r দূরত্ব পুরো পৃথিবীটা কভার করতেছে না? এই r দূরত্ব পুরো পৃথিবী কভার করছে, ওই জন্য পুরো পৃথিবীর ভর এখানে বসাইছি, রাইট?
এই r প্লাস h দূরত্ব যেটা এটাও পুরো পৃথিবী কভার করতেছে। এই অংশটা আর কোনো ভর নাই, আছে? এটা তো আকাশ বাতাস, এটা কি কোনো ভর আছে? নাই। তাহলে এখানেও আমরা কি বসেছি, এই r প্লাস h যতটুকু পৃথিবী কভার করতেছে অতটুকু পৃথিবীর ভর বসেছি কিনা? হ্যাঁ বসেছি। তাহলে এখানেও এই r মাইনাস h যতটুকু পৃথিবী কভার করতেছে অতটুকু পৃথিবীর ভর যদি তুমি বসাও এখানে, তাইলে এই সূত্রটা ঠিক আছে। তাইলে এই সূত্রটা কি আছে? ঠিক আছে। যদি তুমি r মাইনাস h টা যতটুকু পৃথিবী কভার করছে এই এতটুকু পৃথিবীর ভর যদি বসাইতে পারো, তাহলে এই সূত্রটা ঠিক আছে, ইউজ করতে পারো। বুঝছি আমার কথাটা? এই r দূরত্ব যেটা, এই r দূরত্ব এটা পুরো পৃথিবী কভার করছে না, ওইজন্য পুরো পৃথিবীর ভর বসাইছি, ঠিক আছে কিনা? তারপরে এই r প্লাস h, এই যে এই দূরত্বটা পুরো পৃথিবী কভার করছে না, এতটুকু তার কোনো ভর নাই, এটা তো বাতাস, ঠিক আছে? পুরো পৃথিবী কভার করছে, পুরো পৃথিবীর ভর বসাইছে। তো আমি যদি এই সূত্রটা ইউজ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এখানে ক্যাপিটাল M বসালে হবে না, মানে পুরো পৃথিবীর ভর বসাইলে হবে না, তাহলে ভুল হয়ে যাবে। আমি যদি এই সূত্রটা ইউজ করতে চাই, তাহলে আমাকে এখানে বসাতে হবে কতটুকু, এতটুকু পৃথিবীর ভর, মানে r মাইনাস h টা যতটুকু পৃথিবী কভার করছে ওই অতটুকু পৃথিবীর ভর যদি তুমি বসাও, এটা যদি লিখো যে gm প্রাইম বাই কত, r মাইনাস h হোল স্কয়ার, যেখানে m প্রাইমটা হচ্ছে আমার এই r মাইনাস h যতটুকু পৃথিবী কভার করছে এই এতটুকু পৃথিবীর ভর, এটা যদি তুমি বসাতে পারো তাহলে ঠিক আছে সূত্র। বুঝছি? তো এতটুকু পৃথিবীর ভর আমরা কোথায় পাবো? এতটুকু পৃথিবীর ভর তো প্রশ্নে দেওয়া থাকবে না। কি বলছি বোঝা গেছে? এই এতটুকু পৃথিবীর ভর কোথাও দেওয়া থাকবে না। তাহলে আমরা h গভীরতায় g বের করার জন্য সূত্র কোনটা ইউজ করব? এটা তো ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার এতটুকু পৃথিবীর ভর আমি কই পাবো? ক্লিয়ার? প্রশ্নটা বোঝা গেছে কিনা? তাহলে আমরা g3 বের করার জন্য অন্য একটা সলিউশন বের করতে হবে, কারণ আমাদেরকে এই এতটুকু পৃথিবীর ভর প্রশ্নে দেওয়া থাকবে না। ওকে? কিভাবে বের করব সেটা খেয়াল করো g3টা। সো দেখো আমরা এভাবে লিখতে পারি যে g1 কত, g1 হচ্ছে আমরা লিখছি যে gm বাই হচ্ছে কত r স্কয়ার, এটা gm হচ্ছে এটা, আর g3 আমরা কত লিখতে পারবো? দেখো gm প্রাইম বাই কত, r মাইনাস h হোল স্কয়ার। এখানে কত লিখছি আমরা? m প্রাইম লিখছি। m প্রাইম মানে হচ্ছে এতটুকু পৃথিবীর ভর। এবার আমরা একটাকে একটা দ্বারা ভাগ দেব। তো যেহেতু আমি g3 বের করতে চাচ্ছি, যেহেতু আমি কি বের করতে চাচ্ছি, g3 টা বের করতে চাচ্ছি, তাহলে আমরা g3 টাকে উপরে রাখবো। অর্থাৎ আমি এখানে g3 রাখবো, এখানে হচ্ছে g1 রাখবো। g3 হচ্ছে এটা, এবং m এর জায়গায় কত লিখছি আমরা? m প্রাইম লিখছি। ওকে, তাহলে g3 এর জায়গায় আমরা লিখতেছি হচ্ছে দেখো g ইনটু হচ্ছে কত m প্রাইম, আর এখানে হচ্ছে কত r মাইনাস h হোল স্কয়ার, আর g এর g1 এর জায়গায় আমরা লিখতেছি হচ্ছে কত g ইনটু হচ্ছে m ডিভাইড বাই হচ্ছে কত r স্কয়ার। বুঝছি? আচ্ছা, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি এখানে খেয়াল করো, আমি যদি ক্যালকুলেশন করি যে gm প্রাইম বাই হচ্ছে কত r মাইনাস h হোল স্কয়ার ইনটু উপরে চলে যাবে r স্কয়ার এবং নিচে চলে যাবে g ইনটু m। এতটুকু বুঝছি কিনা? সাথে ঠিক আছে? এই g কাটাকাটি যাবে, g কাটাকাটি যাবে। এরপরে খেয়াল করো এই m প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো এই m ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এটা তো পৃথিবীর ভর না? ভর মানে আমরা কি জানি? দেখো ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তাই তো? ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে ভর ইকুয়াল টু কত হবে? ঘনত্ব ইনটু আয়তন, ঠিক আছে? তাহলে ভর ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি যে ঘনত্ব ইনটু হচ্ছে আয়তন। একটু মনোযোগ ধরে রাখো, একটু মনোযোগ ধরে রাখো, ঠিক আছে? ঘনত্ব ইনটু আয়তন, ভর ইকুয়াল টু, তাহলে পৃথিবীর ভর m, পৃথিবীর ভর m ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? পৃথিবীর ঘনত্ব রো। পৃথিবীর ঘনত্বকে কি ধারা লিখছি? রো ধারা লিখছি। পৃথিবীর ঘনত্ব ইনটু পৃথিবীর আয়তন, এই এতটুকু পৃথিবীর আয়তন। তাহলে এতটুকু পৃথিবীর আয়তন কত? 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব। তাহলে এই এতটুকু পৃথিবীর আয়তন কত হবে? is m প্রাইম is equal to কত হবে? রো ইনটু 4/3 পাই r মাইনাস h হোল কিউব। বুঝছি কিনা? বুঝছি কিনা? দেখো ভর ইকুয়াল টু কত? ঘনত্ব ইনটু আয়তন। এই পুরো পৃথিবীর আয়তন কত? 4/3 পাই r কিউব। আর এতটুকু পৃথিবীর ভর m প্রাইম, এটা কত হবে? এটা হবে রো ইনটু 4/3 পাই, রেডিয়াসটা কত এখানে? r মাইনাস h, ওইজন্য r মাইনাস h হোল কিউব। বুঝছি? বাস, এবার এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেব, আমরা সূত্র পেয়ে যাব। সো দেখো আমি এই m প্রাইমের জায়গায় লিখতেছি হচ্ছে কত? রো ইনটু হচ্ছে কত? 4/3 পাই, তারপরে r মাইনাস h হোল কিউব
ঠিক আছে, তারপরে ইনটু কত আছে উপরে আর স্কয়ার আছে সেটা লিখলাম, নিচে কত আছে আর মাইনাস এইচ হোল স্কয়ার ইনটু হচ্ছে কত m, এবং m এর জায়গায় আমরা লিখব হচ্ছে কত 4/3 পাই আর কিউব। বুঝছি কি? তাহলে এটা কি ইকুয়ালস টু m এর জায়গায় লিখি নাই রো, এই যে দেখো রো ইনটু 4/3 পাই কত আর কিউব, তাহলে এটা কি ইকুয়ালস টু g3/g1 ইকুয়ালস টু। বুঝছি কি না? এতটুকু বুঝছে সবাই? এবার দেখো কাটাকাটি চলে যাচ্ছে, এই যে রো রো কাটাকাটি যাচ্ছে, 4/3 4/3 কাটাকাটি যাচ্ছে, পাই পাই কাটাকাটি যাচ্ছে, তারপর আর স্কয়ার এবং আর কিউব কাটাকাটি করলে নিচে একটা কি থাকবে আর থাকবে, তারপরে আর মাইনাস এইচ হোল কিউব আর আর মাইনাস এইচ হোল স্কয়ার কাটাকাটি করলে উপরে আর কত থাকবে উপরে আর মাইনাস এইচ থাকবে আর নিচে কত থাকবে আর থাকবে, ছোট হয়ে গেছে। তাহলে দেখো আমরা পাইছি যে g3/g1 কত, এটা পাচ্ছি বুঝছি এতটুকু বাস। এরপরে হচ্ছে আমি উপরের অংশটা মুছে দিচ্ছি, দেখো উপরের অংশটা মুছছে, তাহলে g3 আমরা লিখতে পারি যে g3/g1 ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো এই r কে আধারা ভাগ করলে কত পাবো, এখানে আমরা 1 পাবো মাইনাস h/r, এগুলো লিখতে পারবো কিনা, r কে আধারা ভাগ করলাম h কে আধারা ভাগ করলাম, তাহলে 1 মাইনাস r h/r লেখা যাবে। তারপরে g1 টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, g1 টাকে আমি এখান থেকে মুছে এখানে g3 কে রাখতেছি শুধু, আর নিচ থেকে g1 টাকে কোন দিকে পাঠিয়ে দিছি এইখানে। তো g3 বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, h গভীরতায় g বের করার জন্য কোন সূত্রটা ইউজ করব, এইটা ইউজ করব। বুঝছি? এটা ইউজ করতে পারবো না, কেন পারবো না, কারণ এই এতটুকু পৃথিবীর ভর আমাকে দেওয়া থাকবে না, ব্যাপারটা বোঝা গেছে? এতটুকু পৃথিবীর ভর তো দেওয়া থাকবে না, ওই জন্য এটা ইউজ করতে পারবো না। ক্লিয়ার? যদি আমার এতটুকু পৃথিবীর ভর জানা থাকতো তাহলে আমি এটা ইউজ করতে পারতাম। তো এখন h গভীরতায় g বের করার জন্য সূত্র ইউজ করব কোনটা, এটা 1 h/r ইনটু হচ্ছে g1, যেখানে g1 এর মান হচ্ছে কত 9 বুঝছি? 1টা করতে হবে, হ্যাঁ এই যে কাটাকাটি করছি r/r মাইনাস h/r, r দিয়ে এই r কে কাটাকাটি করছি, r দিয়ে h কে ভাগ দিছি, বুঝছি কিনা? তাহলে আমরা তিনটা জায়গায় g বের করার ফর্মুলাটা বুঝছি না? বুঝলে এবার আমরা অভিকর্ষ ত্বরণ বের করতে যাব। দেখো আমরা যেহেতু এই ফর্মুলাগুলো দেখছি বুঝছি, হ্যাঁ এনে আয়তনে ঠিক আছে সূত্রটা 4/3 পাই একটু এগুলো গোলকের আয়তন, এদিকে গোলক না কিসে, এদিকে গোলক না নাকি চতুর্ভুজ, কোনটা টিম বাকি দিন না গোলাকারে ঘোরা হয়, হ্যাঁ এদিকে হচ্ছে উল্টে ডিমের মতো, পাখি ডিমের মতো এরকম, এদিকে হচ্ছে পাখি ডিমের মতো এরকম কিছুটা এরকম, এটা পুরোপুরি এরকম না, এরকম মানে কমলার মতো আর কি, হালকা এরকম, মানে এদিকে একটু ইয়ে থাকে, পুরোপুরি গোল না, কিন্তু গোল হিসেবে ধরা হয়, বুঝা গেছে? গোল হিসেবে আয়তন বের করবো আর কি। আচ্ছা দেখো এবার আমরা যেটা করবো, এবার হচ্ছে আমরা এই তিনটা জায়গায় দোলনকাল বের করা দেখবো, t1 বের করা দেখবো, t2 কিভাবে বের করতে হবে সেটা দেখবো, আর t3 কিভাবে বের করতে হবে সেটা দেখবো, এবং এটা কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? জি বার করতে পারলে সরি জি বসে এটা করে দিব, জি বের করে নিয়ম তো দেখাইছি, ওই জি বসে এখানে করে দিব 2π/l/, না প্রশ্নের কাটা বিভিন্ন রকম দেওয়া থাকতে পারে, ঠিক আছে? প্রশ্নের কাটা বিভিন্ন রকম দেওয়া থাকতে পারে, আমি হচ্ছে সেটা এবার তোমাদেরকে দেখাবো। দেখো খেয়াল করে দেখো, বাস আর কথা তো না বলি, দেখো খুবই ইম্পর্টেন্ট। সো এই প্রথম কথা বলি যে এই t1 এর মানটা মানে ভূপৃষ্ঠে দোলনকাল যেটা এটা অলওয়েজ প্রশ্নে দেওয়া থাকবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে, t1 টা প্রশ্নে দেওয়া থাকবে, বের করতে বলবো হচ্ছে t2 টা এবং t3 টা, এই কোশ্চেনগুলাই থাকবে, t1 টা দেওয়া থাকবে, এবং t1 এর মানটা প্রশ্নে কিভাবে দেওয়া থাকবে, এইভাবে দেওয়া থাকবে। দেখো আমাদেরকে বলে দিতে পারে যে যেই গোলকটা ইউজ করা হয়েছে সেই গোলকটা হচ্ছে সেকেন্ড গোলক, কি গোলক? সেকেন্ড গোলক, মানে এই t1 হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে হচ্ছে কত সেকেন্ড, 2 সেকেন্ড, কত সেকেন্ড দেওয়া থাকবে, 2 সেকেন্ডে দেওয়া থাকবে। কিভাবে দেওয়া থাকবে দেখো বলে দিবে যে যেই গোলকটা ইউজ করা হচ্ছে সেই গোলকটা হচ্ছে সেকেন্ড গোলক মানেই হচ্ছে দোলনকাল কত, 2 সেকেন্ড, সেকেন্ড গোলকের দোলনকাল কত থাকে, 2 সেকেন্ড থাকে, সেকেন্ড গোলক এটা একটা দোলকের নাম, তো সেকেন্ড গোলক মানে দোলনকাল কত সেকেন্ড, 2 সেকেন্ড। তারপরে আমাদেরকে বলে এইভাবে দেওয়া থাকবে যে গোলকটা বাম হতে ডানে যেতে, গোলকটা বাম হতে ডানে যেতে 1 সেকেন্ড সময় নেয়, 1 সেকেন্ড কি নেই সময় নেই। এটার মানে কি, এটার মানে হচ্ছে দোলনকাল কত সেকেন্ড দেওয়া আছে, 2 সেকেন্ড, অর্থাৎ ভূপৃষ্ঠের দোলনকাল যে 2 সেকেন্ড, এটা কিন্তু সরাসরি না বলে এভাবে বলে দিবে যে যে গোলকটা ইউজ করা হচ্ছে সেই গোলকটা
কত কি হলো সেকেন্ড হলো, সেকেন্ড হলো মানে তার ভূমিষ্ঠের দোলনকাল কত 2 সেকেন্ড। তারপরে দোলকটা বাম হতে ডানে যাইতে কত সেকেন্ড সময় নিচ্ছে 1 সেকেন্ড সময় নিচ্ছে, তার মানে পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড সময় নেবে, তার মানে তার দোলনকাল কত 2 সেকেন্ড। বুঝছি? তারপরে আমাদেরকে সেম কথা বলবে যে ডান হতে বামে যেতেও 1 সেকেন্ড সময় নেয়, একই কথা। তারপরে আমাদেরকে বলবে যে দোলকটা প্রতি অর্ধ দোলনে একবার টিক শব্দ করে, প্রতি অর্ধ দোলনে একবার টিক করে শব্দ করে, টিক শব্দ করে, ঠিক আছে? তাহলে এটার মিনিং হচ্ছে দোলনকাল কত সেকেন্ড 2 সেকেন্ড। প্রতি অর্ধ দোলনে একবার টিক শব্দ করবে, তার মানে প্রতি পূর্ণ দোলনে 4 বার, পূর্ণ দোলনে 2 বার টিক শব্দ করবে, 2 বার টিক শব্দ করে। এটার মিনিং কি দোলনকাল 2 সেকেন্ড। তাহলে অনেক ভাবে আমাদের বলে দিতে পারে, আমাদেরকে বলতে পারে যে যে দোলকটা ইউজ করা হয়েছে সেই দোলকটা হচ্ছে সেকেন্ড দোলক, তার মানে বলতেছে ভূমিষ্ঠ দোলনকাল 2 সেকেন্ড। আমাদেরকে বলা হয়েছে দোলকটা বাম হতে ডানে যেতে 1 সেকেন্ড সময় নেয়, তার মানে ভূমিষ্ঠ দোলনকাল 2 সেকেন্ড। দোলকটা প্রতি অর্ধ দোলনে একবার টিক শব্দ করে, মানে দোলনকাল 2 সেকেন্ড। দোলকটা পূর্ণ দোলনে চাইলে কয়বার টিক শব্দ করবে 2 বার টিক শব্দ করবে, এটারও মানে হচ্ছে ভূমিষ্ঠের তার দোলনকাল কত সেকেন্ড 2 সেকেন্ড। অর্থাৎ ভূমিষ্ঠের দোলনকাল 2 সেকেন্ড, এটা অনেক ভাবে আমাদের দেওয়া থাকতে পারে, ঠিক আছে? বের করতে বলবে কোনটা T2 আর T3, বুঝছি কিনা? এবার আমরা T2 T3 কিভাবে বের করব সেটা খেয়াল করো। হ্যাঁ T1 অলওয়েজ 2 থাকে, ভূমিষ্ঠের দোলনকাল অলওয়েজ কত থাকে 2 সেকেন্ড থাকে, যদি সেকেন্ড দোলক হয়, যদি কি হয় সেকেন্ড দোলক হয়। কি বলছি বোঝা গেছে? আর সেকেন্ড দোলক নিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট গুলো করা হয়। তাহলে দেখো এবার আমরা দেখব হচ্ছে T2 এবং T3 বের করা, দেখব খুবই ইম্পর্টেন্ট, জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দেখো এবার আমরা দেখব হচ্ছে T2 এবং T3 বের করা। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি উপরে যাইতে থাকি, মানে পাহাড়ের উচ্চতায় যাইতে থাকি, গ্র্যাভিটি বাড়তে থাকবে না কমতে থাকবে? কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ সেম জিনিসকে, ঠিক আছে, অন্যভাবে আনসার দেওয়া যায়, কিন্তু সহজে ম্যাথমেটিক্যালি আনসার এইভাবে দেওয়া যায় যে gf/r², যে একই জিনিসকে দেখো একই জিনিসকে এখানে ছোট সংখ্যা দ্বারা ভাগ দিচ্ছি, আর এখানে r প্লাস h মানে আরো বড় সংখ্যা দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে ডেফিনেটলি এটা কি আসবে ছোট আসবে। তো g যদি ছোট আসে মানে উদ্ভিজ্জ স্তরণ যদি কমতে থাকে, এখানে দোলনকাল বেশি হবে নাকি কম হবে? দোলনকাল বেশি হবে। g কমতে থাকলে t কি হবে? বেশি হবে। আচ্ছা তাহলে t কি হবে? বেশি হবে। তো t বেশি হওয়ার মানেটা কি? t বেশি হওয়ার মানেটা হচ্ছে সময় বেশি লাগতেছে। দোলকটার কি বেশি লাগবে? সময় বেশি লাগবে। মানে ভূপৃষ্ঠে একটা দোলনকাল যদি সে 2 সেকেন্ডে দিয়ে দেয়, তাহলে ওই একই দোলনই দিবে। পাহাড়ের উচ্চতায় নিয়ে যাওয়ার পরে ওই দোলকটা সেম দোলনই দিবে। মানে ভূপৃষ্ঠে যদি সে এদিকে ভূপৃষ্ঠে যদি সে 1 সেন্টিমিটার যায়, এদিকে তার বিস্তার যদি কত হয় 1 সেন্টিমিটার হয়, পাহাড়ের উচ্চতায়ও বিস্তার কত থাকবে? 1 সেন্টিমিটারই থাকবে, কিন্তু ওই 1 সেন্টিমিটারের দোলনটা দিতে তার সময় কি লাগবে? বেশি লাগবে। আচ্ছা সময় বেশি লাগার মিনিংটা কি? দোলকটা আস্তে চলবে। তাহলে সময় বেশি লাগার মিনিংটা কি বলছি? দোলকটা ধীরে চলবে বা আস্তে চলবে, ঠিক আছে? এবং এটাকে বলতেছি আমরা সময় হারাই। এটাকে আমরা কি বলছি? সময় হারাই বলতেছি। কেন সময় হারাই বলতেছি? ফর এক্সাম্পল আমার একটা কাজ করতে 5 মিনিট সময় লাগে, ওই কাজটা রাজু 3 মিনিটে করে দেয়। ফর এক্সাম্পল রাজু কয় মিনিটে করে দেয়? 3 মিনিটে করে দেয়। তাহলে রাজুর রেসপেক্টে আমি 2 মিনিট সময় হারাচ্ছি না? আমি 2 মিনিট সময় বেশি নিচ্ছি মানে কি? আমি 2 মিনিট সময় হারাচ্ছি। তাহলে সময় হারানো মানে সময় কি নিচ্ছি? বেশি নিচ্ছি। সময় বেশি নিচ্ছি মানে আমি কি যাচ্ছি? স্লো যাচ্ছি, মানে দোলকটা স্লো যাচ্ছে। তো আমাদেরকে প্রশ্নে এই ডাটা দিয়ে দিবে। আমাদের এক বই আছে, তোমরা ফিজিক্সের বই আনছো, ম্যাথ ফিজিক্স বইটা আনছো? এর একজন বই আনলে ভালো হতো, আমরা একটু ম্যাথ করতে পারতাম। কারো কাছে বই নেই? ফিজিক্স বই নেই? আচ্ছা দেখো আমাদেরকে এরকম ডাটা দিবে, একটু খেয়াল করো। আমাদেরকে এরকম ডাটা একটু খেয়াল করো। আমাদেরকে ভূপৃষ্ঠের দোলনকাল এই ডাটাগুলো দিয়ে বলে দিয়েছে দোলনকাল কত 2 সেকেন্ড। এবার বলছে এই উচ্চতার একটা পাহাড়ের দোলকটাকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর ওখানে দোলকটা নিয়ে যাওয়ার পরে ওই দোলকটা এই ডাটা দেওয়া আছে। দেখো আমাকে বলছে ভূপৃষ্ঠের দোলনকাল কত 2 সেকেন্ড। ওই দোলকটাকে পাহাড়ের উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরে ওই দোলকটা এই ডাটা দেওয়া আছে। দেখো ওই দোলকটা দিনে মানে পাহাড়ের উচ্চতায় নিয়ে যাওয়ার পরে, একটু লিখে দিই যে পাহাড়ের উচ্চতায় নিয়ে যাওয়ার পরে এই ডাটাটা দেওয়া আছে। পাহাড়ের উচ্চতায় নিয়ে যাওয়ায় দোলকটা হচ্ছে দেখো দোলকটা
দিনে ঠিক আছে 30 মিনিট সময় হারায়, ঠিক আছে অনেক বেশি লিখে ফেলছি। গোলকটা দিনে হচ্ছে আমি ধরে নিচ্ছি হচ্ছে 10 মিনিট লিখি, 10 মিনিট সময় হারায়, ঠিক আছে 10 মিনিট সময় হারায়। যেহেতু তোমরা বই আনো নাই, ডাটাগুলো আমি নিচ থেকে দিতে হচ্ছে, কি বলছি বোঝা গেছে? নিচ থেকে ডাটাগুলো দিছি, সো ইলজিক্যাল ডাটা হইতে পারে, ঠিক আছে অযৌক্তিক ডাটাও হতে পারে যেটা আমি নিচ থেকে দিচ্ছি, বই থেকে দিচ্ছি না, বুঝছি কিনা? তো দিনে সে কত মিনিট সময় হারাচ্ছে? 10 মিনিট সময় হারাচ্ছে, 10 মিনিট সময় হারাচ্ছে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে ভূপৃষ্ঠে দোলকটা যেই কাজ করতে ফর এক্সাম্পল 24 ঘন্টা সময় নেবে, ওই একই কাজ করতে ওই গোলকটা সময় পাহাড়ের উচ্চতায় সময় নিচ্ছে কত? 24 ঘন্টা প্লাস 10 মিনিট। শাবাশ, তোমরা তো ভালো স্টুডেন্ট। 24 ঘন্টা প্লাস 10 মিনিট, ঠিক আছে কিনা? মানে ওইখানে সময় কি নেবে? বেশি নেবে। এই একটুকু সময় ওইখানে বেশি নেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা এবার লিখবো হচ্ছে এইভাবে। দেখো আমরা এই টি2টা বের করব কিভাবে? দেখো এই ডাটা দিয়েই আমরা টি2টা বের করে ফেলতে পারবো, আমাদের আর কিছু লাগবে না। এই ডাটা দিয়ে টি2টা বের করে ফেলা যাবে। তা আমাদের প্রশ্নে দেওয়া আছে ধরনকাল কত? 2 সেকেন্ড ভূপৃষ্ঠে। তাহলে আমরা এবার ভূপৃষ্ঠের হিসাব করব। আমরা লিখবো যে ভূপৃষ্ঠে 2 সেকেন্ডে দেয় হচ্ছে কয়টা দোলন? 2 সেকেন্ডে দেয় একটা দোলন, ঠিক আছে কিনা? 2 সেকেন্ডে কয়টা দোলন দেয়? একটা দোলন দেয়। তাহলে 1 সেকেন্ডে কয়টা দোলন দিবে? 1 সেকেন্ডে 1/2টা দোলন দিবে। তাহলে আমি হিসাব করব দিনে, যেহেতু এখানে দিনে কতটা বলছে, তাহলে আমি হিসাব করব কি দিনে। দিন মানে কত সেকেন্ড? একদিন মানে 24 ঘন্টা মানে কত সেকেন্ড? 86400 সেকেন্ড খুব সম্ভবত। তোমরা তাও হিসাব করে ফেলো। আমার মাথায় যতটুকু আছে 86400 সেকেন্ড। কিভাবে হিসাব করব? 86400 ঠিক আছে কিনা? একদিন মানে কত সেকেন্ড? 6400 সেকেন্ড। কিভাবে? 24 এটা হচ্ছে ঘন্টা, এটাকে আমরা কত দ্বারা গুণ করব? 60 × 60, তাই না? 60 × 60 দ্বারা ভাগ করব, সরি গুণ করব, ঠিক আছে? এত মিনিট। তারপর আমরা বলতে এই 24 ঘন্টা মানে কত দিন? বের করো। 24 ঘন্টা মানে 86000 কত সেকেন্ড? 400 সেকেন্ড। হিসাব করছো? তাহলে 86400 সেকেন্ডে 86400 সেকেন্ডে দোলন কয়টা দিবে? 86000 কত? 400 ডিভাইডেড কত? 2। তাহলে কত দাঁড়াচ্ছে? 40200। বুঝছি? তাহলে 43200টা দোলন ভূপৃষ্ঠে দিচ্ছে একদিনে। তাহলে এবার এই কয়টা দোলন দিচ্ছে একদিনে ভূপৃষ্ঠে? এবার এই কাজটা, এই 43200টা দোলন আমি ওকে পাহাড়ের উচ্চতায় দেওয়াবো। আমি ওকে কোথায় দেওয়াবো? এবার আমি লিখবো যে পাহাড়ের উচ্চতায়। দেখো এবার আমি লিখবো যে পাহাড়ের উচ্চতায়। একটু মনোযোগ ধরে রাখো ভাইয়া, মনোযোগ হারিয়ে ফেলে বুঝবে না, মাথায় ঢুকবে না। দেখো পাহাড়ের উচ্চতায় এই সেম কাজটা ওকে করাবো। ভূপৃষ্ঠে সে একদিনে যে কাজটা করছে, ভূপৃষ্ঠে এই গোলকটা একদিনে, এই যে একদিনে যে কাজটা করছে 43200টা দোলন দিয়েছে না একদিনে, এই সেম কাজটা ওই গোলকটাকে আমি পাহাড়ের উচ্চতায় করাবো, ঠিক আছে? তাহলে পাহাড়ের উচ্চতায় 43200টা দোলন দিতে সময় নেবে কত? সময় নিবে হচ্ছে কত? সময় 86400 সেকেন্ড সময় তো নিবেই, প্লাস আরো 10 মিনিট বেশি নেবে, ঠিক আছে না? তা আমি 10 মিনিট একটু বেশি বলে ফেলছি মনে হচ্ছে, আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে 3 মিনিট বলি, ঠিক আছে? তাহলে 3 মিনিট মানে কত সেকেন্ড? হ্যাঁ 580 সেকেন্ড, 86580। তাহলে 86580। 3 মিনিট মানে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এই যে কি বলবো 3 মিনিট মানে মানে স্যার 180 সেকেন্ড না, মোট হিসাব করে স্যার 3 মিনিট মানে কত? 1 মিনিটে 60 সেকেন্ড না, 180 না 580 কেন বলবো? তাহলে স্যার হিসাব টোটাল আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কত নিবে সময়? তো এই যে 86500 কত? 80 সেকেন্ড সময় নেবে, বুঝছি কিনা? মানে 86000 আমি ভাঙে ভাঙে লিখে দিই বোঝার জন্য। 86400 যোগ আরো 180 সেকেন্ড সময় কি নেবে? বেশি নেবে, বুঝছি? ভাঙ্গো স্টিয়ার বুঝছি? স্টিয়ার না মাহি আচ্ছা এটা বুঝছি কিনা? 86400 বড় বুঝছি। 86580 সেকেন্ড সময় নেবে। তাহলে একটা দোলন দিতে কত সময় নেবে? 2 সেকেন্ড। এক না 2.00 একটা দোলন দিতে কত সময় নেবে? 86580 ডিভাইড বাই কত? 43200 কত? 2.004 এত সেকেন্ড। এই যে বাড়তি সময় নিছে না 2.004, দোলনকাল বেড়ে গেছে না? এই যে এটাই হচ্ছে আমার কি 3।
বুঝছি? তাহলে কিছুটা এই ডাটা থেকে, এই ডাটা দেওয়া থাকবে, এই ডাটা থেকে বের করতে হবে, বুঝছি? এবারে এতটুকু বুঝছি কিনা? তাহলে কিছু বের করার নিয়মটা বুঝছি কিনা? এই ডাটা দেওয়া থাকবে, এভাবে বের করতে হবে। এবার একটু বলি যে এখানে সবসময় দিন থাকবে না, এখানে সবসময় না, রাত না, এখানে সবসময় এই দিনের কথাটা থাকবে না। এখানে এরকম থাকতে পারে যে 1 ঘন্টায় কত, 1 ঘন্টায় এত সেকেন্ড সময় হারায়, বা অথবা ওরা বলে দিবে 10 ঘন্টায় এত সেকেন্ড সময় হারায়, 20 ঘন্টায় এত সেকেন্ড সময় হারায়, বুঝছি কিনা? তাহলে এখানে যদি 1 ঘন্টা বলে, তাহলে আমি এখানে 86,400 না লিখে কত লিখবো? 3600 লিখবো। 3600 সেকেন্ডে কয়টা দোলন দেয় সেটা হিসাব করব। অথবা এখানে ওরা যত বলবে তত সময় ওকে ভূপৃষ্ঠে কাজ করাবো, ওই তত সময়ে সে ভূপৃষ্ঠে কত কাজ করতে পারে সেটা দেখবো। ওই কাজটা তাকে আমি পাহাড়ের উচ্চতায় করাবো, বুঝছি কিনা? তোমরা কি আমার কথাটা বুঝছো? এখানে সব সময়, এখানে এখানে সব সময় দিন দেওয়া থাকবে না, সেটা বলতেছি। ঘন্টা দেওয়া থাকতে পারে, 5 ঘন্টা 6 ঘন্টা দেওয়া থাকতে পারে, যতই যতই দেওয়া থাকুক তত ওইটাকে সেকেন্ডে নিয়ে ওই অতটুকু সময় ওকে আমি ভূপৃষ্ঠে কাজ করাবো। ওই কাজ করতে তার কত, মানে ওই সময় ওখানে ওই সময় সে কয়টা দোলন দেয় সেটা দেখবো। ওই দোলনটা তাকে আমি কোথায় দেওয়াবো? পাহাড়ের উচ্চতা দেওয়াবো, এবং পাহাড়ের উচ্চতা দিতে তার সময় লাগবে কতটুকু, ওই অত সময় তো লাগবেই, প্লাস আরো বাড়তি যে সময়টা লাগছে ওটা যোগ করবো, বুঝছি? এবার আমাদেরকে এই সময় হারাই এটার জায়গায় যদি বলে যে সময় লাভ করে, সময় হারানোর জায়গায় যদি বলে কি করে, মাটির তলে নিয়ে গেছে, সময় লাভ করে, মানে নিচে যদি নিয়ে যায়, ঠিক আছে? সময় কি করে? লাভ করে কথাটা যদি বলে, এর মানেটা কি? এর মানে প্লাস সময় লাভ করে মানে হচ্ছে তার সময় কম লাগতেছে, সময় লাভ করে মানে সে দ্রুত চলতেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই সময় লাভ করে কথাটা আগে ওখানে কিন্তু আমি আবার একটু ব্যাক করি, সময় হারাই যেখানে বলছিলাম, তার মানে ওখানে দোলকটা কি চলতেছে? ধীরে চলতেছে, ঠিক আছে? এগুলো মাথায় রাখো। তাই সময় লাভ করে মানে কি দোলকটা দ্রুত চলতেছে, তাড়াতাড়ি চলছে। তাহলে এখানে কি হবে ডিফারেন্সটা? এখানে 86,400 সেকেন্ডে দোলন দিয়ে এতগুলো, এখানে দোলন 86,43,200 দোলন দিতে সময় লাগবে কত? 86,580 থেকে আমরা কত লিখবো? 3 মিনিট সময় লাভ করে, তাহলে বিয়োগ করব, মানে 3 মিনিট সময় তার আরো কি লাগবে? কম লাগবে, বুঝছি? কম লাগবে। তাহলে এই যে 86,400 থেকে 3 মিনিট মানে 180 বিয়োগ দাও, 86,220, তাহলে 86,220 কে আমরা ভাগ দেব 43,200, তাহলে গুণটা 1.995 কত? 1.995। দেখো গুণটা কি আসছে? কম আসছে, মানে সে ধরুনটা কি চলবে? এখানে দ্রুত চলবে, বুঝছি? এই সময় লাভ করে আর সময় হারানোর কতগুলো মিনিংটা বুঝছি। আর এইখানে এই যে ঘন্টার জায়গায় অনেক কিছু দেওয়া থাকতে পারে সেটা বুঝছি। যত দেওয়া থাকবে তত সময়ের মধ্যে হিসাবটা করব। তো একটা বোর্ডে হচ্ছে ঢাকা বোর্ডের একটা সালে এই কোশ্চেনটা আসছিল, এটা দেওয়া হয়নি, মানে ওইখানে এই ঘন্টা কথাটা বলে দেয়নি, জাস্ট এই কথাটা বলছে যে এতটুকু সময় লাভ করো, এতটুকু সময় হারায় বলছে, কিন্তু কত সময়ের মধ্যে হারায় লাভ করো ওটা দেওয়া ছিল না প্রশ্নের মধ্যে, বুঝছি? তো এটার জন্য সলিউশন কি? ওটা হচ্ছে প্রশ্নের মিস্টেক ছিল। তো পরবর্তীতে এসে ওরা টিচাররা ঠিক করছে কিনা আমি তো জানি না, বোর্ড কোশ্চেন তো আর ইয়ে করা যাচ্ছে না, তাই না? তো যদি এরকম সিচুয়েশনে পড়ো তোমরা যে প্রশ্নে এটা দেওয়া নাই, তখন তোমরা কি করবে? তখন তোমরা ঘন্টা ধরেও কাজ করতে পারো, দিন ধরেও কাজ করতে পারো, তবে ওটা লিখে দিতে হবে যে তুমি কত ধরে কাজ করতেছো। তবে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আগে ওয়েট করবা যে টিচাররা এসে প্রশ্ন চেঞ্জ করতেছে কিনা। যদি না করে তাহলে এটা আমি দিন ধরেও কাজ করতে পারি, ঘন্টা ধরেও কাজ করতে পারবো, তবে লিখে দিতে হবে, বুঝছি কিনা? আমাকে লিখে দিতে হবে যে ঘন্টায় এত মিনিট সময় লাভ করে ধরে কাজটা করতেছি, বা এত মিনিট সময় হ্রাস পাই ধরে কাজটা করতেছি। হ্যাঁ বলো। স্যার এখানে কি যখন ইয়া লাগবে একটি ওয়ান থাকবে তখন স্যার 2 সেকেন্ডে থাকবে নাকি বেশি থাকবে? জীবন অলওয়েজ 2 সেকেন্ড। তাহলে তো স্যার এখানে মান ভুল আসছে ইয়াতে। কোথায়? মানে স্যার 43,200 হবে না, 110 হবে, 110 দিয়ে ভাগ করলে বরাবর 2 সেকেন্ড আসবে। 43,200 হবে। মানে স্যার ওখানে 86,400 ছিল না, এখন তো 180 তো বিয়োগ করছি 86,400 থেকে, তাহলে 220 হয় না স্যার? এখন এটা বলে আসছে যে তাহলে হ্যাঁ বলো। প্রথমে স্যার আমরা যখন সারাদিনের হিসাব করছিলাম প্লাস ধরছিলাম তখন তো 86,400 না, এখন তো স্যার মাটির তলে গেছে, তার মানে আমরা বিয়োগ করতে হবে না 400 থেকে, 180 বিয়োগ করতে হবে, তাহলে স্যার 220 এর যদি স্যার 2 দিয়ে ভাগ দিই তাহলে স্যার 43,110 আসে। 2 দিয়ে কেন ভাগ দিব? কারণ স্যার একটা গোল দিতে কতক্ষণ সময় লাগে? 2 সেকেন্ড সময় লাগতেছে। জি স্যার। হ্যাঁ তাহলে মাটির তলে এটা তো মাটির তলে হিসাব করতেছি। মাটির তলে সে একটা দিতে বরাবর 2 সেকেন্ড আসে স্যার, এটা বলতেছি। এখানে 86,220 কে 43,200 দ্বারা ভাগ করলে কত আসে? 43,110 হবে।
110 কেন হবে? কারণ স্যার আপনি 86,400 বার দিয়েছেন না একটা ঘন্টা চেঞ্জ করছেন না ভাই, দিনে থেকে একটা ধরনের জন্য দিন থেকে ঘন্টাতে আসছে না, এটা বলতে এক ঘন্টাতে আসছে তো একটা ধরনের জন্য স্যার এটা করছেন না মানে দুই কি বলতেছে? আমি আচ্ছা আর ওখানে অ্যাকাউন্টটা কিছু অ্যাকাউন্ট হিসাব করতেছ না তাহলে তুমি এখানে বলো, এখানে তুমি কি হিসাব করতেছো? আর এক ঘন্টা না একদিন? একটা ধরুন স্যার কি দিয়েছেন তুমি এখানে একদিন হিসাব করতেছো? জি স্যার একদিন মানে কত ঘন্টা? একটা ধরনের 24 ঘন্টা 24 ঘন্টা মানে কত সেকেন্ড? 86,400 সেকেন্ড 24 কে 2 সেকেন্ডে কয়টা দোলন দেয়? একটা 1 সেকেন্ডে কয়টা দোলন দেয়? 86,000 একদিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা মানে কত সেকেন্ড? কত সেকেন্ড? 86,400 সেকেন্ডে কয়টা দোলন দিবে? 86,400 ডিভাইড বাই কত হবে? 2, ঠিক আছে? কত আসে এটা? 200, ঠিক আছে? ঠিক আছে? তাহলে এই 200টা দোলন দিতে সময় কত নেবে? সময় যদি লাভ করে মানে সময় কম লাগতেছে কিনা সময় কম, তাহলে 86,000 এই 43,200টা দোলন দিতে এবার কত সময় কম লাগবে? আগে সময় লাগতেছিল 86,400, এবার সময় লাগবে আরো 3 মিনিট কম। 3 মিনিট মানে 180, তাহলে এটা থেকে 180 মিনিট দিলে কত হয়? 86,220 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে একটা দোলন দিতে কত সময় লাগবে? 86,220 ডিভাইড বাই 43,200, ঠিক আছে কিনা? বুঝছি কিনা নাকি? কোনো সমস্যা? না স্যার আমি স্যার বুঝছি ও তার কেসার লাগাই দিছে বলে 220 টাকা বাদ দিলাম না 220 টাকা বাদ দিতে হবে না আচ্ছা এটা আমরা বুঝছি কিনা? আমরা মানুষ এটা যদি আমরা বুঝি তাহলে এরপরে এটা যদি আমরা বুঝি এরপরে হচ্ছে এই মানটা কি যাচ্ছে হ্যাঁ টি3 মানটাকে সামনে করে কয়টা এই যে আচ্ছা এরপরে যেটা দেখবো এরপর হচ্ছে পাহাড়ের উচ্চতা বের করতে হবে। এই যে T1 T2 T3 বের করে আমরা দেখছি না, এর পরের অঙ্কটা হচ্ছে পাহাড়ের কি বের করতে হবে? উচ্চতা বের করতে হবে। তো মোস্ট অফ দ্য টাইম T1 T2 T3 হাতে বসতেছে মোস্ট অফ দ্য টাইম T1 T2 T3 আমাদের গরুতে বের করতে বলে। কোথায় বের করতে বলে? গরুতে বের করতে বলে এবং ঘাসে পাহাড়ের উচ্চতা বের করতে বলে। কি বুঝতে বুঝে গেছে? মোস্ট অফ দ্য টাইম আমাদের T1 T2 T3 এগুলো গরুতে বের করতে বলে, গরু মানে হচ্ছে গতে বের করতে বলে, এবং ঘাসে হচ্ছে আমাদের কি বের করতে বলে? পাহাড়ের উচ্চতা বের করতে বলে। তো দেখো পাহাড়ের উচ্চতাটা বাস এবার একটু খেয়াল করো, তাহলে এবার একটু খেয়াল করো। এবার আমাদেরকে এবার দেখো আমরা T1 আর T2 জানি, মানে এই যে এই উচ্চতায় নিয়ে যাওয়ার পরে ওটা দোলনকাল কত হবে সেটা আমরা বের করে ফেলছি না? এটা আমরা জানি, T2টা আমরা জানি। তো এবার এই T1 আর T2 ডাটা থেকে পাহাড়ের উচ্চতাটা কিভাবে বের করব, এই পাহাড়টার উচ্চতা কিভাবে বের করব সেটা আমরা দেখব। তো দেখো T1 আমরা লিখতে পারি হচ্ছে কত? খেয়াল করো T1 আমরা কি লিখতে পারি? 2/L/G, আর T2 আমরা লিখতে পারি 2/L/, এটাকে আমরা লিখতেছি G1, এটাকে লিখতেছি কত? G2। তো এবার আমরা হচ্ছে একটাকে একটা দ্বারা ভাগ দিই, তো আমরা T1/T2 করি, তাহলে দেখো এই 2/2 কাটাকাটি যাবে, উপরে কত থাকবে? √G1, আর এখানে √G2/L, তাহলে √L এর কাটাকাটি যাবে, তাহলে আমরা T1/T2 কত পাচ্ছি? দেখো T1/T2 পাচ্ছি √G2/G1 বাস। এবার √G2 মানে কি মনে করি, দেখো তো GM/R+H² না, ঠিক আছে কিনা? তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে এই যে GM কত? R+H² আর এখানে G1 মানে কি? G1 মানে হচ্ছে GM/R², ঠিক আছে কিনা? বুঝছি? ওকে, এই জায়গা ছোট, আচ্ছা এখানে কাটে দিই। দেখো এরপর আমরা লিখতে পারি হচ্ছে দেখো এরপর কথা বলিও না ভাইয়া, T1/T2 আমরা লিখতে পারি দেখো এই যে স্কয়ার আর রুট কাটাকাটি যাবে, তাহলে এখানে কত থাকবে? GM কত হবে? R+H ইনটু উপরে চলে যাবে হচ্ছে কত? R স্কয়ার রুট আর যাবে, উপরে r যাবে আর নিচে কত হবে? তাহলে আমরা কত পাচ্ছি? R+H T1/T2 বুঝছি এতটুকু? এতটুকু বোঝার পর আমি এই অংশটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এই অংশটা জায়গা ছোট তো এই অংশটা মুছে দিয়ে এটা আবার এখানে লিখতেছি। তাহলে দেখো T1/T2 না, আমি T2/T1 লিখছি। কত লিখি? T2/T1 তাহলে কত হবে? ডিভাইড বাই কত? R। এবার R দ্বারা আমি এটাকেও ভাগ দিই, এটাকেও ভাগ দিই, তাহলে R দ্বারা এটাকে ভাগ দিলে কত? প্লাস কত হবে? H/R
t2 বাই t1 ইকুয়ালস টু আমার লাগবে হচ্ছে কি h টা পাহাড়ের উচ্চতা বের করতে বলছে h টা লাগবে তাহলে আমি 1 টাকে এদিকে পাঠা দিই যে t2 বাই t1 মাইনাস কত 1 is equal to হচ্ছে কত h বাই r সুতরাং h ইকুয়ালস টু কত r টাকে এদিকে পাঠা দিই তো সুতরাং h ইকুয়ালস টু আমরা লিখতে পারি দেখো 2 বাই 2 মাইনাস 1 ইনটু r ইনটু r এটা হচ্ছে আমাদের h বের করার সূত্র পাহাড়ের উচ্চতা বের করার সূত্র তো এই ডাইরেক্ট সূত্র তোমরা এমসিকিউ তে অ্যাপ্লাই করিও শর্টকাটে কিন্তু সিকিউ তে আসলে এই কাজটা করতে হবে অটোমেটিক নাম্বার দিবে না একটা নাম্বার বোর্ড পরীক্ষা দিলেও দিতে পারে কিন্তু এটা করা উচিত না কি বলছো রিস্ক কেন নিবা আমি যদি একটা অঙ্ক পারি এটাতে যদি অঙ্ক করেও দিলাম স্যার একটা মার্কস কাট দিল বা 2 মার্কস কাট দিল ছোট দেখে কিপটামি করে আমি কিছু করতে পারবো না আমি যদি নিয়ম অনুযায়ী লজিক্যালি নিয়ম অনুযায়ী আমি এতটুকু আনসার আসছে পাহাড়ের উচ্চতা বের করতে আমি সূত্র দিয়ে বের করে দিছি হয়ে যাওয়া উচিত 4 এ 4 মার্কস দিয়ে দেওয়া উচিত কিন্তু স্যাররা নাও দিতে পারে কিপটামি করে নাও দিতে পারে ওই জন্য হচ্ছে আমাকে এই পুরো কাজটা করে তারপর হচ্ছে এটা দেখাতে হবে বুঝছি এই ফর্মুলাটা নিয়ে আসবো t2 বাই t1 করলে চলে আসছে আপনার সাথে দেখে t2 বাই t1 করলে তো চলে আসছে তাই না তো এবার দেখো যে t2 এর মান বের করছি না আমরা গরুতে বের করছি কিনা ওটা বসা দিব আর t1 এর মান তো বসা দেওয়া ছিল বসা দিয়ে r এর মানও দেওয়া আছে বসা দিলে h এর মানটা বের হয়ে যাচ্ছে বুঝছি আচ্ছা r এর মানটা তোমরা মুখস্থ রাখবা r এর মান হচ্ছে 6400 কিলোমিটার 6000 কত 400 কিলোমিটার তবে 6400 কিলোমিটার ঠিক আছে কিন্তু একটু মাথায় রাখবা যে সেটা হচ্ছে প্রশ্নে চেঞ্জ করে দিতে পারে তো যে প্রশ্নে যেটা দেখবে ওটা লিখবা প্রশ্ন যদি ডিফারেন্ট দেয় ওটা লিখবো বুঝছি কিনা প্রশ্নে যেটা দেবে সেটা লিখবো তাহলে আর এর মান 6400 কিলোমিটার মানে পৃথিবীর গভীরতা কত দেখতেছো কত 6400 মানে অনেক 12000 আছে ব্যাসার্ধ মানে 6400 কিলোমিটার অনেক বেশি না অনেক বেশি 6400 কিলোমিটার মানে অনেক বেশি মানুষ এখন পর্যন্ত পৃথিবীর গভীরে কতটুকু যাইতে পারছে বলতো 15000 ফিট না 1200 মিটার না কত মিটার গেছে যে আমরা একটা শব্দ শুনতেছি তারপর 1970 সালে আর করেন 1200 মিটার গেছে যে মাত্র এটা 6400 কিলোমিটার মানে এটা মাপছে কি? অনেক মিটার 6400 কিউ হ্যাঁ এটা বক্সিং পৃথিবীর গভীরতা পৃথিবীর ভাই আমরা পৃথিবীর কত উপরে চলে যাচ্ছি পৃথিবীর গভীরতা বুঝে মাপা যাবে না পৃথিবীর গভীরতা পৃথিবীর গভীরে যেতে হবে পৃথিবীর গভীরে কি কি আছে সেটা বলা লাগে পৃথিবীর গভীরতা মাপতে বলতে পৃথিবীর গভীরতা যাওয়ার দরকার নেই বুঝতে বুঝে গেছে অনেক কথা হচ্ছে এই যে এতটুকু গভীরে আমরা কিন্তু দেখো মানে কেউ যদি আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি মানে মাটি ঘুরতে ঘুরতে পৃথিবী ঘুরতে ঘুরতে যদি কোনো জায়গায় একটা গ্রহে যেটাতে যাবে যদি যাইতে পারে অন্য একটা দেশে যাইতে পারে ওই দেশটার নাম কি বলতো অস্ট্রেলিয়া না শিওর তুমি উগান্ডা অস্ট্রেলিয়া আমি মনে নেই আমার আমি বলছি কোন একটা জায়গায় দেশ আছে মানে আমরা যদি মাটি ঘুরে ঘুরে যাইতে থাকি তাহলে যেই গ্রহে গিয়ে যেই দেশে গিয়ে পৌঁছাবো ওই দেশটার নাম কি একটা জানো আমি ভুলে গেছি মেরে দেশ থেকে বিদেশ হলো রাশিয়া দেশ রাশিয়া না ওইটা নাম বিদেশ আর এটা কি হবে জানো যদি কেউ একজন যায় এরকম ওকে যদি কেউ এখানে কেউ একজন রিসিভ না করে ও আজীবন এখানে এরকম ঘুরতে থাকবে ওই পর্যায়িত বুদ্ধি আছে না সমাজের মতো এখানে ঘুরতে থাকবে কারণ এখানে তো ভিন্ন না এখানে ঘুরতে থাকবে এইভাবে এরকম ঘুরতে থাকবে সমাজের যদি কেউ রিসিভ না করে এখান থেকে যদি কেউ রিসিভ না করে এদিকে ঘুরতে থাকবে ব্যালেন্স থাকবে না গ্রাভিটির জন্য সে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে এরকম ঘুরতে থাকবে যদি কেউ এদিকে রিসিভ না করে আর কি বুঝছো আচ্ছা যাই হোক ভাই আমরা এই পাহাড়ের উচ্চতা বের করা দেখছিলাম এই দেখো পাহাড়ের উচ্চতা বের করে এটা সূত্র এবার পাহাড়ের উচ্চতা বের করার আমাদের আরেকটা সূত্র আছে অর্থাৎ যদি আমাদেরকে t2 এর ভ্যালু দেওয়া না থাকে আমরা যদি t2 এর মানটা কোনোভাবে বের করতে না পারি তাহলে পাহাড়ের উচ্চতা বের করার আরেকটা সূত্র আছে এটাই আমাদের লাস্ট সূত্র এই চ্যাপ্টারে কি বুঝতে বোঝা গেছে যদি আমাদের t2 বের করার জন্য যে ডাটাগুলো দরকার ওইগুলো যদি দেওয়া না থাকে তাহলে আমি এই সূত্র ইউজ করে তো পাহাড়ের উচ্চতা বের করতে পারবো না পারবো তখন আমাকে পাহাড়ের উচ্চতা বের করতে হবে আরেকটা সূত্র দিয়ে তো ওই সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি তোমরা বইটা নিয়ে আসলে ভালো হইতো দেখো ওই সূত্রটা হচ্ছে হ্যাঁ বুঝি নাই কি স্যার দেখো ওই সূত্রটা হচ্ছে h √ হচ্ছে g1/g2 - 1 * হচ্ছে r ঠিক আছে জাস্ট ডিফারেন্সটা খেয়াল করো এখানে t2 আছে এখানে 1 মানে এখানে t2/g1 এখানে 1/2 আর এখানে কি আছে রুট আছে এখানে কি আছে
রুট আছে ডিফারেন্সটা হচ্ছে যা যা রুট ওভার g1 বাই g2 মাইনাস 1 ইনটু হচ্ছে এটাও পাহাড়ের উচ্চতা বের করা সূত্র রুট ওভার g1 বাই g2 মাইনাস 1 ইনটু হচ্ছে r জি তো কি বলো জি g1 বাই g2 মাইনাস 1 ইনটু হচ্ছে r বুঝছি তাহলে এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা বের করার সূত্র এটাও তা আমরা যদি এই সূত্রের মান g2 যদি দেওয়া না থাকে আমাদেরকে বা বের করার ডাটা না দেওয়া না থাকে এভাবে এটাও এভাবে বের করতে হবে রুট ওভার g1 বাই g2 মাইনাস 1 ইনটু হচ্ছে r এই সূত্রটা একটু তোমরা বইয়ের সাথে চেক করে নিও এই সূত্রটা তোমরা বইয়ের সাথে চেক করে নিও কি বলছি বোঝা গেছে আচ্ছা এই চ্যাপ্টারটা শেষ এবার আমরা এই চ্যাপ্টারের সিকিউ করার জন্য ফুললি রেডি কি বলছি বোঝা গেছে এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ এবার এই চ্যাপ্টারটা করার সিকিউ করার জন্য আমরা পুরোপুরি রেডি আছি ওকে রাজু কয়টা মাস আছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে এতটুকুই রাখি নাকি আমরা আজকে এতটুকু